মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে গোপন চক্র। তাজউদ্দিনের সঙ্গে জিয়ার কথোপকথন। ৭১-এর মার্চে ঢাকায় যখন রক্ত ঝরছে বেলুচিস্তানের কোয়ার্টারে, তখন কয়েকজন বাঙালি সেনা কর্মকর্তার মধ্যে ছিল অন্যরকম ভাবনা। পাকিস্তান সেনাবাহিনীর ১৬ ডিভিশনের দপ্তর ছিল কোয়েটায়। এই ডিভিশনের গোলন্দাজ বাহিনীর ৬২ নম্বর ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন শরীফুল হক ডালিম এই সময়ের অভিজ্ঞতার বিবরণ দিয়েছিলেন তার একটি লেখায়। ডালিমের কথাগুলো উঠে এসেছে বিজেড খসরুর গবেষণা গ্রন্থে। ডালিমের বর্ণনায় খসরুর উদ্ধৃতিতে জানা যায়, এই সময় কোয়েটায় অন্যান্য রেজিমেন্ট ও ব্যাটালিয়নে বাঙালি সেনা কর্মকর্তাদের মধ্যে আরও ছিলেন লেফটেন্যান্ট মতিউর রহমান ও সেকেন্ড লেফটেন্যান্ট SHMB নূর চৌধুরী, এছাড়া কর্নেল কাজী গোলাম দস্তগীর ও মেজর আবু তাহেরও ওই সময় কোয়েটায় ছিলেন। প্রশিক্ষণের সময়টাতে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো। এর ফলে তারা পরস্পরের ঘনিষ্ঠ হন। ৩০ মার্চ একটা বিদেশি বেতার সংবাদে তারা জানতে পারেন ২৫ মার্চ রাতে বাংলাদেশে কি ভয়ানক রক্তারক্তি ঘটেছে। তারা আরও জানতে পারেন ১৬ ডিভিশনকে বিমানে করে ঢাকায় পাঠানো হবে। তাহের, ডালিম, মতি ও নূর ভাবলেন এর ফলে তাদের ঢাকায় যাওয়ার সুযোগ হবে, কিন্তু তাদের আশা ভঙ্গ হল। সেনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল কোনো বাঙালিকে ঢাকায় পাঠানো হবে না। তারা সিদ্ধান্ত নিলেন পালাবেন। তাহের হঠাৎ অ্যাবোটাবাদে বদলি হয়ে যান। যাওয়ার আগে তিনি ডালিম ও নূরকে পালানোর পরামর্শ দেন। ১৭ এপ্রিল ডালিম, মতি ও নূর গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন। ২০ এপ্রিল তারা হাজির হন দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে। তারা তিনজনই হচ্ছেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য পাকিস্তান থেকে পালিয়ে আসা সেনা কর্মকর্তাদের মধ্যে প্রথম। দিল্লিতে তাদের অভিজ্ঞতা ছিল তিক্ত। প্রথমে তাদের মেজর জেনারেল সুজন সিং উবানের হাওয়ালে দেওয়া হয়। ভারতের গোয়েন্দারা ৪ দিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। উবান তাদের বলেন বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের একটা দল শিগগিরই দিল্লিতে আসবে এবং তাদের ৩ জনকে ওই দলের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ এবং সামরিক বাহিনীর প্রধান কর্নেল MAG ওসমানী আসেন। তাজউদ্দিন তাদের বলেন ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে, তাদের আরও ২ সপ্তাহ দিল্লিতে থাকতে হবে। এই সময় ভারতীয় কয়েকটা সংস্থা তাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে ধারণা দেবে এবং তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে। এটা শুনে তাদের মনে হলো এটা একটা ষড়যন্ত্র এবং বাংলাদেশ সরকার চলছে ভারতের নির্দেশে। ভারত এই মুক্তিযুদ্ধ সম্বন্ধে তার নিজের ধারণা তাদের গেলাতে চায় এবং বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র বানাতে চায়। দিল্লি বিমানবন্দরের কাছে একটা সেনা ক্যাম্পে তাদের করণীয় বুঝিয়ে দেওয়া হয়। জেনারেল উবান বলেন আওয়ামী লীগের ক্যাডারদের মধ্য থেকে বাছাই করা ১ লাখ তরুণের একটি বিশেষ গেরিলা বাহিনী তৈরি করা হবে এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই বাহিনী নিয়ন্ত্রণ করবেন। এর নাম হবে বাংলাদেশ লিবারেশন ফোর্স এবং উবান হবেন এর সমন্বয়কারী। বাংলাদেশ সরকারের ইচ্ছা ডালিম, নূর ও মতি এই বাহিনী গড়ে তুলতে উবানকে সাহায্য করবেন। কলকাতায় এসে তারা ৩ জন ওসমানীর সঙ্গে দেখা করে তাকে সব খুলে বলেন। বাংলাদেশ লিবারেশন ফোর্স প্রসঙ্গে ওসমানী বলেন তিনি এসবের কিছুই জানেন না। পরদিন ওসমানী তাজউদ্দিনের সঙ্গে এই ব্যাপারে আলাপ করলে তাজউদ্দিন জানান তিনিও এ বিষয়ে কিছুই জানেন না। ওসমানী ডালিম ও মতিকে 2টো সেক্টরে পাঠালেন এবং নূরকে তার ADC নিয়োগ করলেন। PLF পরে নাম হয় মুজিব বাহিনী, আলাদাভাবে তৈরি হয়েছিল। এই বাহিনী নিয়ে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যথেষ্ট টানপোড়েন তৈরি হয়েছিল। PLF তৈরির মূল দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের ৪ যুবনেতা শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ। তারা তাজউদ্দিন আহমেদের কর্তৃত্বকে অস্বীকার করেছিলেন। এ ব্যাপারে তারা আওয়ামী লীগের নেতা আব্দুর রব সেরনিয়াবাদ, শেখ আব্দুল আজিজ সহ কয়েকজনের সমর্থন পান। যুবনেতাদের ধারণা ছিল শেখ মুজিবার জীবিত নেই এবং তাজউদ্দিন চাইছেন ক্ষমতা হাতের মুঠোয় পুড়তে। ভারতীয় কর্তৃপক্ষকে যুবনেতারা বোঝাতে পেরেছিলেন যে তারা শেখ মুজিবের প্রতি অনুগত এবং তাদের দিয়ে একটা বাহিনী তৈরি করলে তা ভারতের জন্য একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। তাজউদ্দিন ও ওসমানী BLF-কে বা মুজিব বাহিনীকে বাংলাদেশ সরকার নিয়ন্ত্রণে আনতে অনেক চেষ্টা করেন, অবশ্য তাতে কোনো কাজই হয়নি। মুক্তিযুদ্ধ পরিচালনার ব্যাপারে ওসমানীর নিজের কিছু চিন্তাভাবনা ছিল। তিনি এই ব্যাপারে ভারতের নাক গলানো পছন্দ করতেন না। মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ রাখতে চাইত। কলকাতায় বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে ওসমানী সাফ জানিয়ে দেন মুক্তিযুদ্ধে ভারতের খবরদারি বন্ধ না হলে তিনি সামরিক বাহিনীর প্রধানের পদ ছেড়ে দেবেন। তার মন্তব্য ছিল যদি এটা ভারতের যুদ্ধ হয়ে থাকে তাহলে মুক্তিযোদ্ধারা ইসলামাবাদ থেকে দিল্লিতে রাজধানী সরিয়ে আনতে সাহায্য করেছে মাত্র।
তিনি সবাইকে অবাক করে একটা ইস্তফাপত্র জমা দিয়ে সভা থেকে বেরিয়ে যান। 11 জুলাই বসল সেক্টর কমান্ডারদের সভা। প্রধান অতিথি তাজউদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে ওসমানী থাকার কথা, কিন্তু তিনি অনুপস্থিত। বার্তা পাঠালেন তিনি আসতে পারবেন না। সবাই গুঞ্জন উঠল। তাজউদ্দিন চেষ্টা করলেন সবাইকে শান্ত রাখতে। বললেন ওসমানীর উপর কমান্ডারদের আস্থার অভাব থাকায় তিনি পদত্যাগ করেছেন। এই কথা শুনে সবাই হইচই হল। কেউ কেউ জানতে চাইলেন এই খবরের সূত্র কি, তা প্রধানমন্ত্রীকে বলতে হবে। কমান্ডারদের মধ্যে মেজর জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, মেজর খালেক মোশাররফ এবং উইং কমান্ডার খাদিমুল বাশার উপস্থিত ছিলেন। তারা সবাই ওসমানীর সঙ্গে দেখা করে তাকে সেনাপতির দায়িত্ব চালিয়ে যেতে বলেন। ওসমানী পদত্যাগপত্র ফিরিয়ে নিতে রাজি হন। কমান্ডাররা এরপর সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিনের কাছে যান এবং ওসমানীর পদত্যাগের কথিত কারণের সূত্র প্রকাশ করার জন্য তাজউদ্দিনকে চাপ দেন। তাজউদ্দিন বলেন তিনি নিজস্ব সূত্রে এটা জেনেছেন যে কোনো কোনো কমান্ডার ওসমানীর উপর খুশি নন। জিয়াউর রহমান তখন বলেন ওসমানীর উপর তাদের পুরোপুরি আস্থা আছে এবং এই পদে কোনো পরিবর্তন আনা হলে তাদের কাছে তা গ্রহণযোগ্য হবে না। তাজউদ্দিনের সঙ্গে জিয়ার কথোপকথন ছিল এরকম: জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, কমান্ডারের পক্ষ থেকে নয়, সমগ্র মুক্তিবাহিনীর পক্ষ থেকে প্রধান সেনাপতি হিসাবে কর্নেল ওসমানীর উপর আমাদের পুরোপুরি আস্থা আছে তা নয়। তিনি আমাদের সকলের সম্মানীয়। আপনি যদি তাকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে অন্য কাউকে এই পদে বসানোর চিন্তা করে থাকেন, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে বেশিরভাগ মুক্তিযোদ্ধা এটা মেনে নেবে না। অস্থায়ী সরকারের প্রধান হিসাবে যে কাউকে সেনাপ্রধান করার ক্ষমতা আপনার আছে, কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনুগ্রহ করে সতর্কতার সঙ্গে এটা ভেবে দেখুন। তাজউদ্দিন আহমেদ, ওসমানী নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি যদি এটা প্রত্যাহার করে নেন তাহলে সরকারের তাতে আপত্তি থাকবে না। জিয়াউর রহমান, এটা ঠিক যে তিনি নিজেই ইস্তফা দিয়েছেন, কিন্তু সকালে আপনি যে কারণটি বলেছিলেন আমরা মনে করি এটা ঠিক না। আমরা অবশ্যই তার কাছ থেকে জেনে নেব কেন তিনি পদত্যাগ করছেন। আপনাকে অনুরোধ করছি স্যার, যে অনাস্থার কথা আপনি বলেছেন আগামীকাল সকালে সম্মেলনে আপনি বলবেন যে এটা ভিত্তিহীন ও অসত্য। আপনি জানালে যে সকল কমান্ডার এবং মুক্তিযোদ্ধা কর্নেল ওসমানীকে তাদের প্রধান হিসাবে চাই, অন্য কাউকে নয়। আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসাবে আপনি কর্নেল ওসমানীকে তার পদত্যাগ ফিরিয়ে নিতে অনুরোধ করবেন। বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার এটাই সবচেয়ে ভালো পথ। তাজউদ্দিন জিয়ার প্রস্তাব মেনে নেন। সবাই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম চুপচাপ বসেছিলেন। তাজউদ্দিন তার কথা রেখেছিলেন। ওসমানী পরদিন তার পদত্যাগ প্রত্যাহার করে নেন এবং সেক্টর কমান্ডারদের সম্মেলনে সভাপতিত্ব করেন। 12 জুলাই দ্বিতীয় দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, কর্নেল এম এ জি ওসমানী, লেফটেন্যান্ট কর্নেল এম এ রব, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, মেজর কাজী নুরুজ্জামান, মেজর সিআর দত্ত, মেজর জিয়াউর রহমান, মেজর কে এম শফিউল্লাহ, মেজর খালেদ মোরশেদ, মেজর মীর শওকত আলী, উইং কমান্ডার এম কে বাশার, মেজর আবু ওসমান চৌধুরী, মেজর এম এ জলিল এবং ক্যাপ্টেন শরীফুল ইসলাম। সেক্টর কমান্ডার শফিউল্লাহর মতে জিয়া ওসমানীর অব্যাহতি চেয়েছিলেন, কেননা ওসমানীকে জিয়া একজন দুর্বল নেতা মনে করতেন। জিয়া চেয়েছিলেন একটা সামরিক পরিষদ যুদ্ধ পরিচালনা করুক। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ ছিলেন ওসমানীর পক্ষে। খালেদ সম্মেলনে বলেছিলেন, কেউ যদি ওসমানীকে সরাতে চাই তাকে বল প্রয়োগের মাধ্যমে বাধা দেওয়া হবে। পরবর্তীকালে মেজর জেনারেল ও সেনাপ্রধান শফিউল্লাহ এই প্রসঙ্গে অন্যরকম বর্ণনা দিয়েছিলেন। তার ভাষ্যটি এরকম: 10 জুলাই মুজিবনগরের সেক্টর কমান্ডারদের এক দীর্ঘস্থায়ী বৈঠক একটি অপ্রিয় প্রসঙ্গ নিয়ে শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল ওসমানী পদত্যাগ করেছিলেন। বৈঠকের সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এই ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণের কারণ আমাদের জানা ছিল না, তবে অনুমিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার গঠন নিয়ে কোনো বিরূপ মন্তব্য এর জন্য দায়ী। প্রধান সেনাপতি মুজিবনগরের স্থপতি সদর দপ্তর থেকে তার কমান্ড পরিচালনা করেছেন। পূর্ব সীমান্তের আগারতলা একটি উচ্চ পর্যায়ের সদর দপ্তর স্থাপিত হয়েছে। এর চিফ অব স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, যার যুদ্ধ পরিচালনার কোনো দায়িত্ব নেই। মেজর কাজী নুরুজ্জামান যখন কিছু সংখ্যক সৈনিক নিয়ে আশ্রমবাড়িতে যুদ্ধ পরিচালনা করছিলেন, তখন তার মতে এবং তার সমমনা আরও কিছু অফিসারের মতে মুজিবনগর থেকে কর্নেল ওসমানীর পক্ষে একাকী তাবৎ যুদ্ধ অভিযান কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা বাস্তবিক অসম্ভব ব্যাপার। এই কারণে তার ক্ষমতার প্রতিনিধিত্ব করার অধিকার অন্যদের দেওয়া উচিত বলে অনুভূত হয়। মেজর কাজী নুরুজ্জামান তাই পরামর্শ দেন যে সিনিয়র অফিসারদের সহ একটি ওয়ার কাউন্সিল গঠিত হওয়া প্রয়োজন।
তার মতে সমস্ত বাংলাদেশকে 3টি অঞ্চলে বিভক্ত করা সমীচীন হবে, যথা পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চল। এইসব অঞ্চলের কমান্ডারদের যার যার অপারেশনের পরিচালনার ক্ষেত্রে অবাধ অধিকার দিতে হবে। এতে মন্তব্য করা হয় যে কর্নেল ওসমানী বর্তমান স্থাপনায় মুজিবনগর থেকে যথাযথ কমান্ড প্রয়োগ করছেন না। আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে মেজর জিয়া, মেজর খালেক, মেজর নুরুল ইসলাম, ক্যাপ্টেন রফিক এবং আমি নিজে সহ আরও কয়েকজন। এসব কথা বাঁকা করে এবং বিকৃত অর্থে তার কানে যখন পৌঁছায় তখন তিনি ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিই যে কর্নেল ওসমানী প্রধান সেনাপতি থাকবেন এবং তাকে পদত্যাগ প্রত্যাহারের জন্য অনুরোধ জানানো হবে। দ্বিতীয় দিনের বৈঠকে কর্নেল ওসমানীকে ডাকা হয়। তিনি অনুরুদ্ধ হয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করেন। তারপর তিনি সব সেক্টর কমান্ডারের বৈঠক পরিচালনা করেন। ডালিমের বর্ণনায় জানা যায় তিনি ও নূর ওই সময় থেকেই সমমনা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ রাখতে শুরু করেন। মুক্তিযুদ্ধে ভারতের খবরদারি নিয়ে তাদের মাথা ব্যথা ছিল এবং তারা এই ব্যাপারে সতর্ক থাকার সিদ্ধান্ত নেন। এর ধারাবাহিকতায় সেনাবাহিনীর মধ্যে একটা গোপন চক্র গড়ে ওঠে। ডালিম এটাকে তার লেখায় সেনা পরিষদ নামে উল্লেখ করেছেন। এই নামে সেনাবাহিনীতে কোনো গোষ্ঠী ছিল বলে জানা যায় না। ধারণা করা হয় সমমনা সেনা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া ওই সময়ে শুরু হয়েছিল। সেনা কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের এই বিষয়টির বিস্তারিত বর্ণনা দিয়েছেন ডালিম। কনফারেন্সের সুযোগে অনেকের সঙ্গেই আমাদের মত বিনিময় হয় ভারতীয় নীল নকশার প্রস্তাব ও পরিণতি নিয়ে। তাদের সঙ্গে বিশেষভাবে পরিচিত ছিলাম। শুধু তাদের সঙ্গেই গোপনে আলোচনা করা হয়েছিল এই অতি স্পর্শকাতর বিষয়টি। মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, ক্যাপ্টেন জলিল এবং উইং কমান্ডার বাশার এর অন্যতম। পরবর্তী পর্যায়ে মেজর মঞ্জুর, ক্যাপ্টেন তাহের, ক্যাপ্টেন জিয়াউদ্দিন, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন হাফিজ, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন রশিদ, ক্যাপ্টেন মহসিন, লেফটেন্যান্ট হুদা, লেফটেন্যান্ট জাহাঙ্গীর, লেফটেন্যান্ট নুরুন নবী ছাড়াও যাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আগে থেকেই বিদ্যমান ছিল তাদের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়। পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন মহল, অস্থায়ী সরকার ও ভারতীয় প্রশাসনের চক্রান্ত ও স্বার্থ নিয়ে আলোচনার ফলে কতগুলো সিদ্ধান্তের ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ভারত সরকারের নীতি এবং মুজিবনগর সরকারের অযোগ্যতাকে নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা ঠিক হবে না। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের পুনর্গঠন করে তাদেরকে সামরিক এবং রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে। তাদের বোঝাতে হবে চক্রান্তের বিভিন্ন দিক। শুধু ইসলামাবাদ থেকে দিল্লিতে রাজধানী বদলের জন্য যুদ্ধ করছি না আমরা, প্রয়োজনে পাক বাহিনীর সঙ্গে অবস্থা অনুযায়ী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও যুদ্ধ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে মুক্তিযোদ্ধাদের। 1973 সালের শেষ দিকে এই চক্রের চিন্তা ছিল কিছু একটা করতে হবে, কিন্তু কিভাবে তা কেউ বলতে পারছে না। মেজর রশিদ ও মেজর ফারুক 1973 সাল থেকে পরিস্থিতির উপর নজর রাখছিলেন, যাতে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনো যায়। চূড়ান্ত আঘাতটি আসে 75-এর 15ই আগস্ট। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।